আসসালামু আলাইকুম। সহজ পাঠ বাই মাহফুজাতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা মূলত আলোচনা করব জুডিশিয়াল পরীক্ষার কিছু বিষয় নিয়ে অথবা বলতে পারেন অ্যাডভোকেসি পরীক্ষার কোনো বিষয় নিয়ে। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে মেসেজ দিয়ে যাবেন। আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় সম্পর্কে জানবো। জুডিশিয়াল পরীক্ষার প্রিপারেশন আমরা কিভাবে নিতে পারি বা কিভাবে নিব? বা আপনারা কিভাবে নিবেন? কেমন করে কেস রেফারেন্স লিখতে হয়? কেস রেফারেন্স দেওয়া আদৌ বাধ্যতামূলক কিনা? আরো অন্যান্য বিষয় যেমন জুডিশিয়াল পরীক্ষাতে কোটা আছে কিনা? জুডিশিয়াল পরীক্ষাতে কত নম্বরে পাশ করতে হয়? কত নাম্বার পেলে পাশ করা সম্ভব? কি কি বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে? এই সকল বিষয় সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে জানবো। আইনে পড়াশোনাকারী যে ছাত্রগণ রয়েছে বা ছাত্রীগণ রয়েছে তারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে তারা কি করবে, পড়াশোনা শেষ করে আদৌ কোনো কিছু করতে পারবে কিনা বা তাদের জন্য কোনো অপরচুনিটিস আছে কিনা, তারা কোন জায়গায় গেলে ভালো কিছু করতে পারবে সে সম্পর্কে আজকে আমরা বলবো। বাংলাদেশে 2007 সালে বিচার বিভাগ পৃথকীকরণ পর থেকে জুডিশিয়াল সিস্টেমটি মেইনলি চালু হয়। এখন কথা হচ্ছে যে এই যে জুডিশিয়াল সিস্টেমটি চালু হয়েছে, যেখানে বিচার বিভাগ স্বাধীনতা পেয়েছে এবং তারপর থেকে আমরা দেখেছি প্রচুর পরিমাণে জাজেসদের নিয়োগ হয়েছে। প্রত্যেকবার প্রায় 100+ বা 100-র মতো করে আমাদের জাজেস নিয়োগ হয়েছেন। এবং এই যে জাজেস নিয়োগ হয়েছেন, এটি কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট। সেটি হচ্ছে ল পড়ে খুব সহজেই আপনার অনার্স শেষ করার পরে কোনো রকম কোনো ডিগ্রি বাদে, পরবর্তী কোনো হায়ার ডিগ্রি বাদে আপনি জুডিশিয়াল পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারেন। কিভাবে অংশগ্রহণ করতে পারেন? আপনি চাইলে আপনার ভার্সিটিতে পড়া অবস্থাতেও আপনি জুডিশিয়াল পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারেন। যদি আপনি শেষ বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ভার্সিটি থেকে অনুমোদন সাপেক্ষে আপনি জুডিশিয়াল পরীক্ষাতে অবশ্যই বসতে পারেন। এখন কথা হচ্ছে জুডিশিয়াল পরীক্ষার প্রিপারেশন আমরা কিভাবে নিব বা কারা কারা নিতে পারেন? জুডিশিয়াল পরীক্ষার প্রিপারেশন মূলত প্রত্যেকটি আইনের স্টুডেন্ট অবশ্যই নিতে পারেন, কারণ এখানে ধরাবাঁধা তেমন কোনো নিয়ম নেই যে পরীক্ষার প্রিপারেশনে তেমন কোনো ঘাটতি হতে পারে। তো আমি বলবো জুডিশিয়াল পরীক্ষাটি সকলকেই দেওয়া উচিত। সকলের অন্তত কিছু হলেও প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসা উচিত, কারণ এটি আমাদের জন্য একটি বড় অপরচুনিটিস। তাহলে চলুন দেখে নিই পরীক্ষার প্রিপারেশন আমরা কিভাবে নিতে পারি। প্রথমেই মূল বই অবশ্যই ভালো করে পড়তে হবে, মূল বইয়ের বিকল্প নেই। আপনারা যত সকল গাইড বা যত নোটস অর সামথিং যা আছে তা তো অবশ্যই ফলো করতে হবে, কিন্তু তার সাথে মূল বইয়ের অবশ্যই কোনো তুলনা হয় না, কারণ মূল বইয়ের যে আইনগুলো রয়েছে সে আইন থেকে মূলত আমাদের প্রশ্নগুলো হয়ে থাকে। এবং সেই আইনগুলো যদি আমরা ভালো করে পড়ে থাকি, তাহলে আমাদের পরীক্ষায় চান্স পাওয়া খুব সহজ হয়ে পড়বে। এবং আমরা যখন আইনগুলো পড়বো, সে আইনগুলো অবশ্যই বিস্তারিতভাবে পড়বো, যেন আমাদের পরবর্তীতে অবশ্যই এটি রিটেন পরীক্ষা বা প্রিলিতে কাজে লাগে। সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ জানতে হবে। জুডিশিয়ারি পরীক্ষার সিলেবাস একরকম, অ্যাডভোকেসি পরীক্ষার সিলেবাস একরকম। এখন আপনি কোন বিষয়ে পরীক্ষা দিবেন বা কোন বিষয়ে প্রিপারেশন নিচ্ছেন সেটি আপনার উপর। কিন্তু যদি আপনি অ্যাডভোকেসি পরীক্ষা নিয়ে দিবেন বলে চিন্তা ভাবনা করছেন, তাহলে অবশ্যই আপনাকে অ্যাডভোকেসি রিলেটেড যে সিলেবাস রয়েছে সেটির দিকে ফলো করতে হবে। এবং আপনি যদি চিন্তা করেন জুডিশিয়াল পরীক্ষার প্রিপারেশন, সেটিতে আপনাকে ফলো করতে হবে জুডিশিয়াল পরীক্ষার সিলেবাস অনুযায়ী। অবশ্যই সিলেবাস ফলো না করে আমরা শুধু মূল বই পড়লেই হবে না, কারণ আমাদের সিলেবাসে গুরুত্বপূর্ণ কিছু টপিক দেওয়া থাকে বা কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে বা কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেওয়া থাকে আমাদের সেই সিলেবাসে। এখন আরেকটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, বিগত সালগুলোর প্রশ্নগুলো কি এসে থাকে পরীক্ষায়? জি, বিগত সালগুলোর প্রশ্নই কিছুটা মডিফাই করে এসে থাকে। একদমই যে আসে না তা নয়, আসে। কিন্তু আমরা অনেকেই মনে করি যে আমরা হয়তোবা এই প্রশ্নটি জানি না অথবা পারি না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা সেই প্রশ্নটি জানি। আমরা যদি প্রশ্নগুলো ভালো করে সমাধান করতে পারি এবং প্রশ্নগুলো ডিটেলসে বুঝতে পারি বা আয়ত্তে নিতে পারি, তাহলে অবশ্যই আমাদের পক্ষে পরীক্ষা ভালো করা অত্যন্ত সহজ হবে মনে করি।
প্রশ্নে ভালো করে বুঝে আয়ত্তে নিতে হবে। কারণ দেখা গেছে উত্তর জানা থাকলেও প্রশ্ন বুঝতে না পারে অনেকে ভালো উত্তর করতে পারেন না। তার জন্য প্রশ্নগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করে পড়তে হবে। অবশ্যই আপনি যে টপিকটি পড়বেন, সেই টপিকটিতে কিভাবে কি বোঝানো হয়েছে বা ওই টপিক রিলেটেড কিভাবে ঘুরিয়ে কোয়েশ্চেন হতে পারে বা এই কোয়েশ্চেনটি অন্য কোনভাবে করলে এটার অ্যান্সার এরকম ভাবে পাওয়া যেতে পারে, সেভাবে আপনাদেরকে পড়তে হবে। যা পড়বেন তা অবশ্যই নোট করতে হবে। কারণ পরীক্ষার আগে যখন আমাদের এত হিউজ সিলেবাস যে পরীক্ষার এক রাতে পরীক্ষার প্রিপারেশন নেওয়া খুব টাফ হয়ে পড়ে, যার কারণে আমাদের কাছে যদি নোট থাকে আমাদের খুব সহজেই প্রিপারেশন নেওয়া সহজ হয়ে পড়ে। আইনগুলোকে সমন্বয় করে পড়তে হবে। আমরা একটি আইনের সাথে আরেকটি আইন যদি সমন্বয় করে পড়ি, যেমন সিপিসির সাথে স্পেসিফিক রিলিফ, সিআরপিসির সাথে এভিডেন্স অ্যাক্ট প্লাস হচ্ছে পেনাল কোড, যদি এরকম করে যদি আমরা মিলিয়ে পড়ি এবং ধারাগুলোর সাথে ধারাগুলো যদি সমন্বয় করে পড়ি, তাহলে আমাদের আইনগুলো বোঝা আরো অনেক সহজ হয়ে পড়বে এবং আমাদের প্রশ্ন অ্যান্সার করাও খুব সহজ হবে। যতটুকু সম্ভব পড়াকে অবশ্যই আপনারা আত্মস্থ করার ট্রাই করবেন। কারণ মুখস্থ বিদ্যা বা আমরা যদি মুখস্থ বিদ্যা করেও থাকি সেটা কিন্তু খুব বেশি দিন মনে থাকে না। তার জন্য আমাদের প্রচুর পরিমাণে আত্মস্থ করতে হবে। আমাদের পড়ার মধ্যে থাকতে হবে যেন আমরা বিষয়গুলো স্কিপ না করে যাই। আমরা যেন বিষয়গুলোকে মনে রাখতে পারি। এখন আমরা দেখব কেস রেফারেন্স দেওয়া বাধ্যতামূলক কিনা। কেস রেফারেন্স দেওয়া বাধ্যতামূলক নয়। যদি প্রশ্নে কেস রেফারেন্স চায় তবে অবশ্যই উল্লেখ করতে হবে। কেস রেফারেন্স দিলে প্রশ্নের উত্তরে গুণগত মান বেড়ে যায়। অর্থাৎ আপনি যে প্রশ্নটি উত্তর করছেন সে প্রশ্ন রিলেটেড তো অবশ্যই কোনো না কোনো আইনের বিশ্লেষণ অথবা কোনো না কোনো হায়ার অথরিটিস থেকে হায়ার কোর্ট থেকে সেগুলো কোনো রেফারেন্স বের হয়েছে, সেগুলো দেওয়া মানে প্রশ্নের গুণগত মান বেড়ে যাওয়া। কেস রেফারেন্স না জানা থাকলে কিন্তু ভুলেও আপনারা কেস রেফারেন্স দিতে যাবেন না। কারণ ভুল কেস রেফারেন্স দেওয়া মানে প্রশ্নটি আমার নষ্ট হয়ে যাওয়া, মানে আমি সেই প্রশ্নতে আর কোনো মার্কস পাচ্ছি না। তার জন্যে যদি আপনারা প্রশ্নের যে কেসটি দিতে চাচ্ছেন বা কেস রেফারেন্স দিতে চাচ্ছেন তা যদি মনে না থাকে, তার সারসংক্ষেপ বা ঘটনা আপনারা উল্লেখ করতে পারেন, কিন্তু অবশ্যই ভুল কেসের নাম আপনারা কিন্তু ভুলেও লিখবেন না। এখন আমরা দেখব কেস রেফারেন্স কি করে লিখতে হয়। প্রথমে কেস রেফারেন্স যদি আমরা লিখতে যাই তাহলে মামলার যে পক্ষগণ থাকবেন তাদের নাম লিখতে হবে। যেই রিপোর্টে মামলাটি প্রকাশিত হয়েছে সেই রিপোর্টের নাম, এবং রিপোর্টের নাম যেমন ডিএলআর, বিএলডি, বিএলসি, এসসিসি ইত্যাদি রিপোর্টের, এবং এর পৃষ্ঠা নম্বর কত পৃষ্ঠায় এটি আছে সে সম্পর্কেও লিখতে হবে। যদি এসব মনে না থাকে তবুও মামলার সিদ্ধান্ত বা ঘটনা কিন্তু আপনারা অবশ্যই উল্লেখ করতে পারবেন, কিন্তু ভুল রেফারেন্স বা ভুল নাম উল্লেখ করা যাবে না। এটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। অনেকেরই প্রশ্ন থেকে থাকে যে জুডিশিয়াল পরীক্ষার যে আমরা প্রিপারেশন নিচ্ছি বা জজ হতে গেলে আমাদের কত পরিমাণ নাম্বার বা কি পরিমাণ নাম্বার পেতে হবে বা কি পরিমাণ নাম্বার পেলে আমরা জজ হিসেবে উত্তীর্ণ হতে পারবো। তার প্রশ্নের উত্তর হচ্ছে, আপনারা যদি মোটামুটি 650 মার্কসের মধ্যে পান তাহলে অবশ্যই জজ হওয়ার একটি সম্ভাবনা থাকে। যেমন এখানে আমরা বিশ্লেষণ করে দিয়েছি যে কোনটায় কত নাম্বার, মিনিমাম কত নাম্বার পেলে আপনার আহ জজ হওয়ার দিকটি সাফল্যের সামনে এগিয়ে যাবে। একটি হচ্ছে বাংলায় যদি আপনারা 50, ইংরেজিতে 60, গণিতে 60, বিজ্ঞানে 50, আন্তর্জাতিকে 50, বাংলাদেশে 50, দেওয়ানি কার্যবিধিতে 60, সংবিধানে 70, ফৌজদারি কার্যবিধিতে 60, সম্পত্তি বিষয়ক আইনে 60, পারিবারিক আইনে 60 এবং ঐচ্ছিক যে বিষয় আছে সেটিতে 60। আমাদের মূল টার্গেট থাকে যে আমরা যদি এরকম ভাবে যদি মিনিমাম অ্যান্সার করতে পারি বা আমরা যদি ধরে নিতে পারি যে আমাদের এই টাইপের মার্কস আসবে, তাহলে অবশ্যই আমাদের সম্ভাবনা থাকবে যে আমরা জজ হতে পারবো। এখন কথা হচ্ছে যে এই মার্কস গুলোই কেন? কারণ জুডিশিয়ারিতে তো 50 মার্কে পাস। হ্যাঁ, কোনো না কোনোটিতে যদি আপনার মার্কস কমে যায় তার জন্যে আপনার অবশ্যই পরবর্তী পরীক্ষাটি অবশ্যই ভালো করে দিতে হবে। যেমন বাংলাতে যদি ভুলেও আপনি 40 পেয়ে যান,
50 এ পাস সেখানে যদি আপনি 40 পেয়ে যান তাহলে ইংরেজিতে আপনাকে মিনিমাম 60 তুলতে হবে অথবা 70 তুলতে হবে। যদি আপনার গণিতে নাম্বার কমে যায় অথবা বিজ্ঞানে নাম্বার কমে যায়, সেক্ষেত্রে আপনার নাম্বারগুলো তোলার জন্য অন্তত আইন বিষয়ক যে পাঠগুলো রয়েছে সেই পাঠগুলোর পরীক্ষা ভালো করে দিতে হবে। অর্থাৎ আমাদের একটির ধাপ আরেকটি সমন্বয় করতে গেলে আমাদের মিনিমাম নাম্বারগুলো তুলতে হবে এবং যদি কোনো পরীক্ষা খারাপ হয়ে যায়, পরবর্তী পরীক্ষার নাম্বার দিয়ে যেন আমরা কভার আপ করতে পারি, সেটির দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা জেনে নিলাম যে রিটেনে কত পেলে জজ হওয়ার সম্ভাবনা থাকে এবং ন্যূনতম কত মার্ক পেলে আমরা আমাদের এই আশাটি ধরে রাখতে পারি। ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন করার থাকে বা কোনো কিছু সম্পর্কে জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমরা আপনাদেরকে সে বিষয়ে অবশ্যই জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।